তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদে তাই।
93তম অনুষ্ঠান অহর্নিশ আয়োজিত বুদ্ধদেব বসুর প্রয়াণ দিনে নরেশ গুহ স্মরণ অনুষ্ঠান, সহযোগিতায় পুরপত্র। আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব সৌরিন ভট্টাচার্য প্রণীত সংঘং শরণং গচ্ছামি পুরপত্র প্রকাশন, অনির্বাণ রায় সম্পাদিত কেয়ার অফ ফুটপাথ পুরপত্র প্রকাশন, দিলীপ চন্দ্র প্রণীত কাব্যগ্রন্থ রূপ বড় ব্যক্তিগত আদম প্রকাশন, এই গ্রন্থত্রয়ী উদ্বোধনী অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে প্রদীপ ঘোষ প্রণীত বুদ্ধদেব বসুর সান্নিধ্যে এই বইটি নিয়ে আলোচনা করবেন সৌরিন ভট্টাচার্য। আর তৃতীয় পর্বে নরেশ গুহ স্মারক বক্তৃতা 2020 সপ্তম বর্ষ। এবছর এই বক্তৃতা অংশ নেবেন শ্রী অমিয় দেব। আপনাদের জানাই, গত 40 মাস ধরে ধারাবাহিকভাবে অহর্নিশ পত্রিকা এমন সভার আয়োজন করে চলেছে। আজকের সভাটি আমাদের 41তম মাসের অনুষ্ঠান। এই আনন্দ সংবাদটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে করোনার ভয় উপেক্ষা করে আজ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের বসন্ত শুভেচ্ছা জানিয়ে এই সভা শুরু করছি। প্রথমে আজ যারা এই সভার মধ্যমণি তাদের মঞ্চে ডেকে নিয়ে শুভেচ্ছা উপহার তুলে দেব। আমি প্রথমেই শ্রী সৌরিন ভট্টাচার্যকে অনুরোধ করব এখানে মঞ্চে আসন গ্রহণ করতে। আমরা এই চারজনের হাতে অহর্নিশ সৌরপত্রর পক্ষ থেকে বই ও ফুল উপহার তুলে দেব। প্রথমে ফুল উপহার তুলে দেব। আমি অহর্নিশের পক্ষ থেকে সোমাকে অনুরোধ করছি। সোমাকে ধন্যবাদ। এবারে শর্মিষ্ঠাকে অনুরোধ করব। শর্মিষ্ঠা পুরপত্র ও অহর্নিশের যৌথ উদ্যোগে আজ আমরা নরেশ গুহ ও বুদ্ধদেব বসুকে স্মরণ করব এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠান অহর্নিশ এবং পুরপত্র যৌথভাবে আয়োজন করেছে। পুরপত্র নতুন প্রকাশন। গত বছর 28 মার্চ আমাদের নরেশ গুহ স্মরণ অনুষ্ঠানে তাদের পথ চলা শুরু হয়েছিল। গত বছর তারা প্রকাশ করেছিলেন নরেশ গুহ প্রণীত দাঙ্গার পরেকার দিনলিপি এবং গান্ধী মহারাজ বইটি। এবারে তাদের ঘর থেকে দুটি বই প্রকাশিত হবে। একটি বই সৌরিন ভট্টাচার্য প্রণীত সংঘং শরণং গচ্ছামি এবং অপরটি অনির্বাণ রায় সম্পাদিত কেয়ার অফ ফুটপাথ। সৌরিনবাবুর বইটি আসলে গত বছরের সভায় প্রদত্ত নরেশ গুহ স্মারক বক্তৃতা। এছাড়া এই পর্বে আমাদের কাছের মানুষ কবি দিলীপ চন্দ্রের রূপ বড় ব্যক্তিগত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। প্রথম পর্বে এই গ্রন্থ প্রকাশের পর বইগুলি এবং আমাদের অন্যান্য বইপত্র আপনারা বাইরে দেখতে পাবেন, প্রয়োজনে কিনতেও পারবেন। আপনাদের সহযোগিতা আমাদের পথ চলার পথে হয়ে উঠবে। এখন আমরা প্রথম বই প্রকাশের অনুষ্ঠানে যাই। এখন আমরা সৌরিন ভট্টাচার্য প্রণীত সংঘং শরণং গচ্ছামি এই বইটির কথা, এই বইটি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করব। তার আগে আপনাদের জানাই, নরেশ গুহ তার শান্তিনিকেতনের পূর্বপল্লীর বাড়িতে সেই ছোট্টবেলা থেকে যে দিদি সেই বাড়িটিকে দেখভাল করতেন এবং স্যারকেও দেখাশোনা করতেন, স্যারের রান্না করে দিতেন, বাবা সম্বোধন করতেন, সেই শিবানীদি গত 3 দিন আগে প্রয়াত হয়েছে। শিবানীদির এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল না। শিবানীদির কথা আগে অনেক শুনেছি, কিন্তু তার সঙ্গে মুখোমুখি হয়েছিলাম, তার সান্নিধ্য পেয়েছিলাম 2-3 বছর আগে। একবার দোলের দিন নরেশ গুহর সেই বাড়িতেই, মনিদিদের সেই বাড়িতেই আমরা ছিলাম কয়েকদিন। তখন শিবানীদির সঙ্গে অনেক গল্প, তার বাবার কথা তার ফুরোতেই চায় না।
সন্ধ্যাবেলায় যখন বসে চা খেতাম তখন শিবানীদি শুধুই তার বাবার কথা বলে যাচ্ছেন। তখন আমি ভাবতাম যে শিবানীদি কি বোঝেন তার বাবা কত বড় মানুষ, তার বাবা কোথায় কোথায় কি করেছেন। হয়তো বোঝেন, হয়তো বোঝেন না, কিন্তু এটুকু বুঝতাম তিনি হয়তো নরেশ গুহর প্রত্যক্ষ সন্তান নন, কিন্তু বাবা অন্তঃপ্রাণ ছিলেন তিনি, এবং বাবার এই বাড়ি, বাবার স্মৃতি, বাবার সবকিছু তার প্রাণের বস্তু ছিল। তো যাই হোক, সেই শিবানীদি গত কয়েকদিন আগে চলে গেলেন। আজকের এই নরেশ গুহ স্মরণ অনুষ্ঠানে শিবানীদির কথা আমরা একটুও বলবো না, এটা তো হতে পারে না। তাই তার স্মরণে, তার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা তাকেই উৎসর্গ করলাম। এবারে আমরা এই প্রথম যে বইটি সংঘং শরণং গচ্ছামি, এই বইটির উদ্বোধন করব আনুষ্ঠানিকভাবে। তার আগে এই বইটিতে যে ভূমিকাটি আছে, যা অহর্নিশের সম্পাদক হিসেবে আমারই লেখা, তার কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাচ্ছি। নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখে আমাদের বিদ্যাক্ষেত্রে একের পর এক অনিবার্য কাজ সুসম্পন্ন করে গেছেন দুরন্ত দুপুরের কবি নরেশ গুহ। তার ধীর অথচ গভীর কর্মময় জীবনের শেষ প্রান্তে আমরা এই কবির সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করি। শেষ 2.5 বছর অহর্নিশ পত্রিকাকে তিনি উদার দানে ধনী করে দিয়েছেন। তার মৃত্যুর পর গত 11 বছর ধরে আমরা অহর্নিশের পক্ষ থেকে নানা আয়োজনে যেমন স্মৃতি তর্পণ করছি, তেমনি তার চিন্তা ও কাজের মূল্যায়নে উত্তর প্রজন্মের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করে যাচ্ছি। আমাদের উদ্যোগে 6ষ্ঠ বর্ষ নরেশ গুহ স্মারক বক্তৃতা 2019 অনুষ্ঠিত হয়েছিল কলকাতার জীবনানন্দ সভাঘরে গত 28 মার্চ 2019-এ। উপস্থিত ছিলেন শঙ্খ ঘোষ, সৌরিন ভট্টাচার্য, স্বপন কুমার ঘোষ এবং শিশির রায়। সংঘং শরণং গচ্ছামি শিরোনামে মনস্বী বিদ্যাজীবী সৌরিন ভট্টাচার্য যে বক্তব্য রেখেছিলেন, পুরপত্র প্রকাশন সেটাই পুস্তিকা রূপে প্রকাশে উদ্যোগী হলেন। এর জন্য প্রকাশনা সংস্থার সকল বন্ধুদের অহর্নিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন মনে হচ্ছে প্রথম 5টি নরেশ গুহ স্মারক বক্তৃতায় যে প্রাজ্ঞ সুধীজন অংশ নিয়েছিলেন, তাদের কথন এইভাবে 2 মলাটে রেখে দিতে পারলে মন্দ হতো না। পরিশেষে বলি, নরেশ গুহর স্ত্রী অর্চনা গুহ আমাদের চিনু জেঠিমা এবং কন্যা সুচরিতা গুহ আমাদের মুনিদি যেভাবে অহর্নিশের এই তর্পণ আয়োজনের পাশে থাকেন, তা এক কথায় অতুলনীয়। এই সুযোগে তাদের প্রণাম জানাই। এখন এই বইটি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করবেন শ্রী অমিয় দেব। আপনারা একটু দাঁড়িয়ে যদি একটু বইটা দেখান, তাহলে ফেসবুকে সুবিধা হয়। দুই হাতে করে এখানে একটা প্রশ্ন চিহ্ন কি আছে? হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। এবারে অনির্বাণ রায় সম্পাদিত এবং পুরপত্র প্রকাশিত কেয়ার অফ ফুটপাথ বইটির মোড়ক উন্মোচন করা হবে। তবে তার আগে এই বইটির প্রকাশক কার্তিক দাসকে অনুরোধ করছি এখানে আসার জন্য। কার্তিক এই বইটির নিবেদন অংশে যা লিখেছেন তার কিছুটা আপনাদেরও পড়ে শোনাই। বই নিয়ে বই, এই বিষয়কে কেন্দ্রে রেখে কিছু কাজ করার ভাবনা চিন্তা পুরপত্র শুরুর দিন থেকেই আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই ভাবনা চিন্তাকে আরো উস্কে দিলেন আক্ষরিক অর্থেই বই নিয়ে বেঁচে থাকা এক মানুষ
অনির্বাণ রায় সন্ধান দিলেন আশ্চর্য এক রত্ন খনিজ ফুটপাথের বই। আমাদের অনুরোধে তিনিই নিলেন সম্পাদনার দায়িত্ব। লেখার প্রতিলিপি সংগ্রহ থেকে প্রুফ সংশোধন অনির্বাণ দা ওয়ান ম্যান আর্মি। তার সনিষ্ঠ পরিশ্রমে আমাদের স্বপ্ন দিনের আলো দেখল। আমি কিছুটা অংশ পড়ে শোনালাম আসলে। এখন এই বইটির মোড়ক উন্মোচন করবেন শ্রী সৌরিন ভট্টাচার্য। কার্তিক, তুমি একটু পাশে থাকো। একটু ওয়ান থার্ডে একটু সরে একটু সরে যাও। ছবি আসছে। না না একটু পাশে দাঁড়ালেই হবে। বেশ ভালো। দামগুলো হ্যাঁ, কার্তিক, ওটা তুমি সরিয়ে দিয়ে ওখানে একটু দাঁড়াও। ওয়েট ওয়েট দামগুলো বলি হ্যাঁ। আমি এই বইটির সম্পাদক শ্রী অনির্বাণ রায়কে সংক্ষেপে তার কিছু কথা নিবেদন করতে অনুরোধ করছি। উপস্থিত সকলকে আমার আন্তরিক নমস্কার জানাচ্ছি। অমিয়দা বলেছেন যে অল্প কথায় স্বার্থে আমি সামান্য দু চারটি কথা বলবো। আর যদিও এটা ঠিকই যে কেরা ফুটপাত করলে ধীরে থেকে যে চিড়ে অনেক বেশি বোঝা, কিন্তু এখানে আমরা বলতে চেয়েছি বইয়ের কথা। কেয়ারা ফুটপাত এই কথাটা আমাকে উপহার দিয়েছিলেন আমাদের কলেজের মাস্টারমশাই রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমি 1972 সালে কলেজ স্ট্রিটের এক প্রকাশকের কাছে কাজ করতে আসি। সেই সময় থেকে এই কলেজ স্ট্রিটের ফুটপাতের সঙ্গে আমার আলাপ পরিচয়। আর আমার এই মাস্টারমশাই আমাকে নানা রকম বই কিনে দেওয়ার কথা বলতেন এবং বলতেন যদি কেয়ারা ফুটপাত পাওয়া যায়। তা সেই থেকেই কেয়ারা ফুটপাত কথাটা আমার মাথায় গেঁথেছিল। একদিনকে আমাকে নবরদে যখন বললেন যে একটা বিষয়ে বলবার কথা, মানে বিষয় একটা দেওয়ার কথা যেটা ভাষা বন্ধনে নিয়মিত বেরোতে পারে, তো তখন আমি এই কেয়ারা ফুটপাতের কথাটা বলেছিলাম। আমি ফুটপাত থেকে একটা বই কিনেছিলাম, বইটার নাম পুরনো বই, এবং ঘটনাচক্রে ওই বইটার দুটো পাতাতে দেবব্রত মুখোপাধ্যায়ের দুটো স্কেচ করা ছিল। একটাতে ছিল যে কাদু বলে একজন পুরনো বই বিক্রেতা, তিনি ফুটপাতের ওপর বই ছড়িয়ে বিক্রি করছেন। আরেকটা ছিল যে ফুটপাতের ওপরে স্টলে বই সাজানো আছে। এই দুটো ছবি তখন থেকে আমার মাথায় ওই কথাটা ঘুরতো। তো নবরদকে বলাতে নবরদা রাজি হলেন এবং বছর খানেকের ওপরও আর কি এই নামে অনেকের লেখা বেরিয়েছিল। তখন অতটা মন দিয়ে পড়িনি, কিন্তু যখন বইটা পড়ার সময় যখন এই বইটাকে আমার এই পড়তে হলো, তখন আমি আশ্চর্য হয়ে দেখলাম যে এই কেয়ারা ফুটপাত বা ফুটপাতের বইকে কেন্দ্র করে এত রকম কথা এই লেখাগুলোর মধ্যে আছে। আমি নিজেই অবাক হয়ে গেছি। মানে এই ফুটপাতের বই একজন মানুষকে বিজ্ঞান থেকে একদম আর্টের দিকে নিয়ে গেছিল। এই এই ফুটপাতের বইয়ের সূত্রেই কিন্তু অনেক ব্যক্তিগত কথা, অনেক পারিবারিক কথা, কোনো যুবকের তাদের কবিতা লেখার কথা, এবং সেই কবিতার বই তিনি একজন উপহার দিয়েছেন। সেই বই আবার ফেরত চলে এসেছে কলেজ স্ট্রিটে ফুটপাতে, এবং সেই বই আবার তার চোখে পড়েছে, এবং তার যে কিরকম মনের ভাব এই নানা রকম এই কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যেমন শ্যামল কুমার গঙ্গোপাধ্যায়ের একটা লেখা আছে, তিনি অবশ্য তার লেখাতে গোড়া দিয়ে বলেছেন কেয়ারা ফুটপাতগুলো তো অনেক কিছু মনে হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি
ওই ফুটপাতের বইয়ের কথার মধ্যেই এসছেন আর কি। এবং তিনি এই নিউ মার্কেটের ওখান থেকে একটা পুরনো বই দোকান থেকে আপনার কমেডি হিউম্যান বলে কয়েক ভলিউমের একটা সেট কিনেছিলেন, তার গল্প বলেছিলেন। এগুলো জানতাম না। তারপরে আরেকবার লেখার মধ্যে দেখলাম যে শাশ্বতী বলে একটা পত্রিকা বেরোতো, সেটা ছিল হিন্দু সম্প্রদায় সংক্রান্ত একটা কোনো একটা পত্রিকা আর কি। এরকম এই পড়তে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি। আমার খুব আনন্দ হয়েছে যে আমি এগুলো যখন পত্রিকায় বেরিয়েছিল তখন অতটা মন দিয়ে পড়িনি, কিন্তু বইতে পড়ার সময় আমি এগুলো দেখতে পেলাম। আর এই ফুটপাতের বই কিন্তু আমাকে অনেক কিছু উপহারও দিয়েছে। আমার এবার মনে পড়ছে এই ফুটপাত থেকে পেয়েছিলাম এক সময় জগদীশ ভট্টাচার্য কলেজ বয় নামে ছদ্মনামে লিখতেন, তো একটা বই ছিল ব্ল্যাকবোর্ড বলে, সেই বইটা আমি পেয়েছিলাম। সেই বইটা জগদীশবাবু বোধহয় কাউকে উপহার দিয়েছিলেন, আমি ওই বইটা কিনে নিয়ে জগদীশবাবুকে দিয়ে এসেছিলাম। শুধু কলেজ স্ট্রিটে যে ফুটপাতের বই, কলেজ স্ট্রিটের ফুটপাতে যে পুরোনো বই বিক্রি হয় তা নয়, রাজবাড়ি মোড়ে বা গোল পার্কে বা ধরুন স্কুল স্ট্রিটে বা ওয়েলিংটন পার্কের মোড়ে ওইসব জায়গাতেও বই বিক্রি হয়, এরকম পুরোনো বই বিক্রি হয়। আমি আসলে দেখিনি, আর কিন্তু এইগুলো আমি জানি আর কি। তো রাজবাড়ির মোড় থেকে দুখানা খুব বিখ্যাত বই পেয়েছিলাম। একটা হলো, এখন হয়তো আপনাদের মনে নেই, ফণীভূষণ আচার্যর নাম কি আপনারা জানেন? ফণীভূষণ আচার্য উনি পি আচার্য নামে বিখ্যাত ছিলেন, কারণ ওই সাহিত্য বিচিন্তা বাণিজ্য বিচিন্তা বলে ওর বই খুব দুটো বিখ্যাত বই ছিল আর কি, খুব বিক্রি হতো আর কি। তো ওদের প্রথম বই ছিল ধূলিমুখী সোনা। সেই বইটা আমি এই রাজবাড়ির মোড়ে পেয়েছিলাম এবং ফণীদা বইটা কাউকে উপহার দিয়েছিলেন, কারণ বোধহয় অন্নপ্রাশনে কাউকে উপহার দিয়েছিলেন। বইটা আমি ফণীদাকে দিয়েছিলাম, পরে উনি আবার ওই বইটা চেপেছিলেন। আরেকটা বিখ্যাত বই পেয়েছিলাম, সেটা আমি রাখিনি, আমি সেটা দিয়ে দিয়েছিলাম আমাদের তখনকার রিজিওনাল সেক্রেটারি ছিলেন নির্মল কান্তি ভট্টাচার্য, তাকে বইটা দিয়েছিলাম। বইটা হলো গোপাল হালদারের একদা, এবং সেটাও সই করা। আর স্ট্রিট থেকে আরেকটা বই আমি পেয়েছিলাম, সেটা আমি রাখিনি, আমি দিয়ে দিয়েছিলাম। সেটা হলো রবীন্দ্রনাথের সই করা রবীন্দ্র রচনাবলীর অসুবিধা সংগ্রহ 1, সেটা রবীন্দ্রনাথের সই করা বইটা আর কি। সেটা আমি দিয়ে দিয়েছিলাম। এই কিছুদিন আগে মারা গেছে সুবিমল লাইব্রেরি, সুবিমলদাকে আমি দিয়েছি। তো এই ফুটপাতের সূত্রে এরকম অনেক রকম বই পেয়েছি। আর ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, সে কথাটা বলার আগে একটা বলে নিই, সেটা হলো যে 1982 সাল নাগাদ ফুটপাত থেকে একটা বই কিনেছিলাম। সেই বইটার কথা সত্যজিৎ রায় কানে গিয়ে পৌঁছেছিল, এবং সত্যজিৎ রায় বোন, তিনি, আমি তার সহকর্মী ছিলাম, তিনি আমাকে বললেন যে বর্ধা তোমাকে দেখা করতে বলেছিলেন এই বইটা নিয়ে। তো আমি তখন ওই বইটা ওকে দেখাতে গিয়েছিলাম। সেই বইটার নাম হলো হান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের দি ফেয়ারি টেল অফ মাই লাইফ। ওই বইটা যখন আমি ওকে দেখালাম, উনি বললেন বাবা এই বই তুমি কোথায় পেয়েছো? আমি বললাম যে এটা কলেজ ফুটপাতে পেয়েছি। এবং আশ্চর্যের ব্যাপার, যখন আমি বইটা নিই তখন আমার কাছে টাকা ছিল না। তো আমি তখন বললাম যে আমার কাছে টাকা নেই। তো উনি বললেন যে সে ভদ্রনাথ তখন দত্ত, উনি বললেন যে টাকা নেই, তো ঠিক আছে আপনি পরে দিয়ে দেবেন। তো আমি পরে মাইনে পেয়ে টাকা দিয়ে এলাম, এবং তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে বইটার দাম কত। তখন বলছিলেন 50 টাকা। জিজ্ঞেস করে পেয়েছিলেন কোথায়? উনি বলেছিলেন আমি বোম্বেতে এই বইটা আমি পেয়েছিলাম। এরকম আরও অনেক ঘটনা আছে আর কি। তাই যে কথা শেষ কথাটা বলি, স্কুলে যখন ক্লাস 7-এ পড়ি তখন শুক্তরা কিনতে যেতাম। একদিন যখন কিনতে গেছি কিন্তু পাইনি, ফেরত আসছি, তখন স্কুলের মাস্টারমশাই নিয়ে আমাকে আমাদের পারিবারিকভাবে চিনতেন। আমাকে স্কুলের কোথায় গিয়েছিলি? আমার শুক্তরা কিনতে। তো আমাকে বললেন যে গরিবের আমার ঘোড়া রোগ কেন? তো তখন জানতাম না যে গরিবের ঘোড়া রোগ থাকার কি সুবিধা। সেই গরিবের ঘোড়া রোগ যে আমাকে আজকে এখানে আপনাদের সামনে পৌঁছে দিয়েছে, আমি সত্যি সত্যি ওই ঘোড়া রোগের কাছেও কৃতজ্ঞ, এবং ফুটপাতের বইয়ের কাছেও কৃতজ্ঞ। নমস্কার। এবারে কবি দিলীপ চন্দ্র প্রণীত রূপ বড় ব্যক্তিগত কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে এখানে। বইটির প্রকাশক এই সময়ে বাংলা কবিতার অহংকার আদম প্রকাশন।
বাংলা কবিতার প্রতি তাদের নিষ্ঠা, যত্ন ও শ্রম ইতোমধ্যেই সকলের নজর কেড়েছে। সেই প্রতিষ্ঠান প্রকাশ করছে কবি দিলীপ চন্দ্রের কবিতার বই। বাঁকুড়া খ্রিস্টান কলেজের উজ্জ্বল ছাত্র দিলীপ চন্দ্র 70 দশকের শুরু থেকেই কবিতা চর্চার শুরু। জন্ম 1954 সালে বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে। পরিস্থিতির দাবিতে উচ্চশিক্ষা শেষ করেই দ্রুত কর্মজীবনে প্রবেশে একরকম বাধ্য হন। কর্মসূত্রে উত্তর ও দক্ষিণবঙ্গের বনাঞ্চলের মায়াবী সৌন্দর্যের সান্নিধ্যে এসেছেন। বঙ্গ প্রকৃতির লাবণ্যময় রূপ তার কবিতার নির্যাস। তার কবিতায় তাই লেখা হয়, যত দূরেই যাব এই চরাচর আমারই ঘর। কর্মজীবনের ব্যস্ততায় কবি দিলীপ চন্দ্রকে বেশ কিছুদিন কবিতা রচনা থেকে দূরে থাকতে হলেও এই সময় পরিসরে তিনি হয়ে উঠেছিলেন কবিতার অন্তরঙ্গ পাঠক। এর আগে তার দুটি কবিতার পুস্তিকা বেরিয়েছে, অলৌকিক নক্ষত্রলোক এবং দূর মাঠের আস্তানায়। আজ তার তৃতীয় কবিতার বই রূপ বড় ব্যক্তিগতের মোড়ক উন্মোচন করবেন শ্রী সৌরিন ভট্টাচার্য। এখন আমি দিলীপ বাবুকে অনুরোধ করছি তার সদ্য প্রকাশিত বইটি থেকে 2-3টি কবিতা পাঠ করে শোনাতে এবং সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জ্ঞাপন করতে। আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অহর্নিশ এবং গুরুকে আমার বইটি এভাবে প্রকাশের উদ্যোগ নিয়ে প্রকাশ করার জন্যে। এবং আরও মানে ইদানিংকালে আশ্চর্যের এই কথা যে কবি নরেশ গুহকে নিয়ে 6টি অনুষ্ঠান ওরা করেছেন এবং ঠিক এবছরও অহর্নিশ এবং মুরপুত্রের সহযোগিতায় কবি নরেশ গুহ স্মারক বক্তৃতা আয়োজন করেছেন। আমরা খুব ভুলে যাচ্ছি, অনেক কিছু ভুলে যাচ্ছি। সাহিত্য কবিতার জগতে, সংস্কৃতির জগতে অনেক মানুষকে আমরা ভুলে যাচ্ছি। তো এটা আমি আশ্চর্য কথা এই কারণে বলছি যে কবি নরেশ গুহকে মনে রেখে প্রতি বছর এভাবে আয়োজন করা, এটা আমার কাছে সত্যি ইদানিংকালে যে সমস্ত ঘটনা ঘটছে এই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে, তাতে করে অনেকেই আমরা ভুলে গেছি। আমরা কজন প্রেমের কথা বলি, কজন অমি চক্রবর্তীর কথা বলি, কজন করি, কিন্তু সেক্ষেত্রে এটা একটা মানে দৃষ্টান্ত আমার অত্যন্ত ভালো লেগেছে। আমার অত্যন্ত অতি কৃতজ্ঞ আমি এবং অতি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই বলে। আর আমার কবিতা সম্বন্ধে আমি কিছু বলবো না, আমার কবিতায় আমার কথা পড়ছি। রূপ রূপ তুমি ওভাবেই থাকো পাতার আড়ালে, মাঠে মাঠে এক বালক ধেনু চড়ায় বাঁশি বাজায়, মহুল তলায় ওঠে বাতাসের ঘূর্ণি। এই দুপুর রোদে এলোকেশি কোথা যাস নদী পার হয়ে, এইখানে ছায়ায় দুদণ্ড বসে যা, ছোবনা ছোবনা তোকে ছুলে পড়ে যদি ভাঙে রূপ।
যেভাবে নদীকে ছুঁলে হারিয়ে যায় নদী, পড়ে থাকে শুধু এক দুর্বোধ্য রেখা, শোভনা শোভনতায় ছুঁলে পড়ে ভেঙে যাবে রূপ। আমার দ্বিতীয় কবিতা বাঁশি। ঝুলিতে পড়ে আছে বাঁশি, তুলে নিতে পারিনি, তবু বাঁশি বেজে যায়। বাঁশির শব্দে হেই হেই করে লাঙল দিয়ে চলেছে আমাদের ঘোষ কাকা। বিড়িতে টান দিতে দিতে গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে ওপারা নকুল বাউরি। বাঁশির শব্দ শুনতে পাচ্ছে সেও। নাপিত খুঁড়ি বাঁশি শুনতে শুনতে হাঁড়িতে হাতের চাল ফেলছে। প্রবল ঝড়ে ঘর উড়ে গেছে যে কানাই মণ্ডলে, সেও বাঁশি শুনতে শুনতে চালা মেরামত করছে। সবাই এই অদ্ভুত বাঁশির শব্দ শুনতে শুনতে কোনো না কোনো কাজ করে চলেছে। বাঁশি বাজছে বাতাসে, দিঘির পাড়ে, গায়ের বড় মাঠ পেরিয়ে বাঁশির শব্দ ভেসে আসছে। জ্যোৎস্নায় অবসূর্যে অট্টালিকা থেকে তালপাতার ঘর, প্রতিটি ঋতুকে ঘিরে বাঁশি বেজে চলেছে। এমন সুরে সুরে আচ্ছন্ন করে রাখো কেগো তুমি সুন্দর, তোমার বাঁশিটি জন্ম হোক সহস্র আনন্দ সকাল। নানা কারণে, বিশেষ করে আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি করোনা ভাইরাস সংক্রান্ত, তার কারণে আমরা প্রথমেই ভেবেছিলাম যে আজকের এই অনুষ্ঠানটা আমরা আপাতত মুলতবি রাখবো কিনা, কিন্তু পরে সবার সাথে আলোচনা করে এটাই ঠিক করলাম যে এই সভা আবার কবে করবো, কিভাবে করবো। তাই প্রথমেই বলে রাখি যে খানিকটা দ্বিধায় ছিলাম আজকের এই সভা আয়োজন করার ব্যাপারে। আর সেই কারণেই আজকের প্রস্তাবিত যে অনুষ্ঠান সূচি যেভাবে ছিল আমাদের আমন্ত্রণ পত্রে, তার কিছু রদবদল ঘটাতে হয়েছে। তার কারণ আজকে যিনি এখানে সঙ্গীত পরিবেশন করবেন, করার কথা ছিল যার শ্রীমতী মুকুল চক্রবর্তী, এবং একটি বিশেষ বই নিয়ে আলোচনা করার কথা ছিল যার শ্রী জিৎ মুখোপাধ্যায়। দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং দুজনেরই গুরুতর অসুস্থতার প্রাথমিক লক্ষণ হচ্ছে সর্দি, হাঁচি, কাশি। এই তিনটি ঘটনা যখন তারা আমাকে ফোনে জানালেন, তখন আমি সেই ফোনটার থেকেই দূরত্ব রক্ষা করছিলাম তারা যখন বললেন আমাকে। তো এবং খুব স্বাভাবিকভাবে তাদেরকে বললাম যে তোমরা আজকে অবশ্যই আসবে না। বেলা 1টার সময় মুকুল দিন ফোন করে জানালেন তার শরীরটা খারাপ। তো এই সব কিছু মিলে আমাদের এই অনুষ্ঠানটাকে একটু এই পর্বে রদবদল করতে হয়েছে, কিন্তু গানের অনুষ্ঠানটা যেহেতু আর এখানে আমরা আয়োজন করতে পারলাম না, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। এখন আমরা তার পরের যে অনুষ্ঠানটি তার দিকে চলে যাই। গত 10ই জানুয়ারি 2020 যাদবপুরের ইন্দুমতি সভাঘরে আমরা প্রাবন্ধিক স্বপন মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করেছিলাম। সেই সভায় শ্রী শঙ্খ ঘোষ মোড়ক উন্মোচন করেছিলেন প্রদীপ ঘোষ প্রণীত বুদ্ধদেব বসুর সান্নিধ্যে শিরোনামের একটি স্মৃতি গ্রন্থের। বইটির প্রকাশক আমরাই, অর্থাৎ অহর্নিশ। আপনারা অনেকেই জানেন অহর্নিশ ব্যবসায়িক বা পেশাদার প্রকাশনা সংস্থা না হলেও আমরা আমাদের সীমিত সামর্থ্যে ভালোবাসা অথবা প্রয়োজনের টানে একাধিক গুরুত্বপূর্ণ বই এর আগে প্রকাশ করেছি। বুদ্ধদেব বসু বিবর্ণ বিস্ময়, নরেশ গুহ বৈচিত্র্যের পরিসরে, নরেশ গুহ 90, এমন বই অতীতে আমরা প্রকাশ করেছি অর্থনৈতিক লাভের কথা না ভেবেই। ঠিক সেই ধারাতেই আমরা প্রকাশ করেছি প্রদীপ ঘোষের সুলিখিত এই স্মৃতি গ্রন্থটি। কানপুর আইআইটির প্রাক্তন অধ্যাপক প্রদীপ বাবু বুদ্ধদেব বসুর কনিষ্ঠা কন্যা দময়ন্তী বসুকে বিবাহ করেছিলেন। 1980 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। কম বেশি 18 বছর বুদ্ধদেব বসুর সান্নিধ্যে থাকার যে সৌভাগ্য প্রদীপ পেয়েছেন, এই গ্রন্থে তার একটা ধারা বিবরণ আছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি হয়তো এই বইটি নিয়ে দু একজন মধ্যে একটু বিরূপ কিছু মনোভাব তৈরি হয়েছে, কিন্তু আমাদের মনে হয় যে তারা যদি গ্রন্থটি পাঠ করেন তবে তারা অচিরেই বুঝতে পারবেন যে এই গ্রন্থটির মধ্যে সেই অর্থে কোনো আপত্তিকর কিছু নেই। আর এই বইটি নিয়েই আজকে উত্তরকাল পত্রিকার সম্পাদক জিৎ মুখোপাধ্যায়ের কিছু কথা বলার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারলেন না। তাই আমরা শেষ পর্যন্ত যখন শ্রী সৌমিন ভট্টাচার্যকে জানালাম
আমাদের এই আসন্ন বিপদের কথা, এবং তাকে বললাম যে আপনি যদি দু চার কথা বলেন বইটি সম্পর্কে, কেননা সেদিন সেই অনুষ্ঠানে সৌরিনবাবু ছিলেন এবং তিনি আমার কাছ থেকেই বইটি সংগ্রহ করেছিলেন। তো আমি জানি সৌরিনবাবু খুব তন্ন তন্ন করে এই বইটি পাঠ করেছেন, তাই আমি যখন স্যারকে বললাম স্যার রাজিও হয়ে গেলেন। সুতরাং এ আমাদের একটা উপরি পাওনা, বাড়তি প্রাপ্তি, যে প্রদীপ ঘোষ প্রণীত বুদ্ধদেব বসুর সান্নিধ্যে এই বইটি নিয়ে শ্রী সৌমেন ভট্টাচার্য দু চার কথা বলবেন। আপনারা জানেন আজ বুদ্ধদেব বসুর মৃত্যুদিন। সেই দিনটিকে স্মরণ করে এই আলোচনার মাধ্যমে আমরা বুদ্ধদেবের প্রতি আমাদের তর্পণ অঞ্জলি নিবেদন করছি। এখন শ্রী সৌমেন ভট্টাচার্য তার বক্তব্য রাখবেন। আলোচনা নয়, সেটা আমার পক্ষে সম্ভব না। আর আপনারা তো শুনলেন যে এরকমের অবসাদ ঘটনা কিছু বলবার নেই। আপাতত আমরা আমাদের দুজনের দ্রুত আরোগ্য কথা ভাবি, কি করার নেই। তো আলোচনা ঠিক ওইভাবে নয়। আমি বইটা পড়েছি, এটা ঠিকই। আর এই বইয়ের লেখকের সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি, সে পরিচয় আছে অনেক। কিন্তু এই বইয়ে আলোচিত অনেক মানুষের কথা আমি জানি, যেমন আমাদের দীর্ঘদিনের বন্ধু। এই বইটা আমি বলবো যে ধর্মটা নিয়ে আমি একটা কথা বলে একটু বলতে চাইব, এবং সেদিক থেকে আমার মনে হয় নামটাও বোধ হয় একটু অন্যদিকে সরিয়ে দেবে মনটা। বইটার নাম তো আছে বুদ্ধদেব বসুর সান্নিধ্য। আমরা যদি ঠিক এই মন নিয়ে পড়তে যাই যে বুদ্ধদেব বসুর সঙ্গে প্রদীপ ঘোষের ব্যক্তি স্তরে একটা, ধরা যাক 18 বছর, যেটা সুভাষিস বললেন 18 বছরের সান্নিধ্যের কাহিনী, তা কিন্তু পাবো না। সেটা আমরা একটু হতাশ হব। সেই অর্থে আমরা কাহিনী প্রায় কিছুই পাবো না। লেখক প্রদীপ ঘোষের আত্মজীবনী, তাও যে খুব পাবো তা কিন্তু নিজের কথা অবশ্যই আছে, কিন্তু সেটা খুবই অংশগ্রহণ। কিন্তু এই জাতের বইয়ে আমার যেটুকু ধারণা, একটা অন্য তাৎপর্য আছে। সেই কথাটাই আমি শুধু ব্যাখ্যাত বলব। এটা ঠিক পুরোদস্তুর আত্মকথা, স্মৃতিকথা, আত্মজীবনী, এর কোনো কিছুই না। কিন্তু একটা জাতের রচনা তো হয়, আমাদের এখানেও একটু হয়তো আছে, বাইরে তো অনেকেরই, সেটা নিজেরই কথা, নিজেরই জীবনের কথা, নিজেই দেখছেন, কিন্তু সেটা আত্মকথা বলার ধাঁচে নয়। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই হয়, এবং দু একজনের ক্ষেত্রে তো মনেই পড়ে যে তারা নিজেকে পুরোদস্তু নিজেরই অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে, সেগুলো কিন্তু খুবই আশ্চর্য অভিজ্ঞতা। অনেক সময় তারা হয়তো নিজেদের ধরেই নেওয়া যায় যে সেইভাবে নিজেদের সবকিছু থেকে নিরপেক্ষ একটা অবস্থান হয়তো রাখতে পারেন না, অনেক ক্ষেত্রে হয়তো রাখতে চানও না। তো সব মিলিয়ে সেই রচনা কিন্তু একটা জাত আছে, এবং অনেকের ক্ষেত্রে তাদের ব্যক্তি জীবনের 8-5 জনের মতো সংকট যখন তৈরি হয়, সেই সংকটেরও কাহিনী এক অর্থে তারা বলে। কিন্তু পাঠক হিসেবে আমাদের খেয়াল রাখা দরকার যে এটা তারই বলা, তারই দৃষ্টিতে সেই সংকটের কাহিনী। যেমন আপনারা প্রায় সবাই জানেন যে স্টিভেন হকিং এত বড় বিজ্ঞানী, তার ব্যক্তি জীবন নিয়েও নানা কৌতূহল, নানা কথা নানা জায়গায় আছে। স্টিভেন হকিং এর ব্যক্তি পরিসরের যে সংকট, তারও কথা কিছু কিছু বাইরে সাধারণ কথা হিসেবে আমরা জানি। এটা নিয়ে তার যা কথা, প্রায় বলা যেতে পারে সেই প্রসঙ্গে তো বটে, প্রায় তার প্রত্যুত্তর, তার সম্ভবত দ্বিতীয় তারও একটা পুরোপুরি বক্তব্য। এখন এই লেখাগুলো একটা
মন অনেক সময় থাকে এবং আমরা পাঠক হিসেবেও সেই মনটাকে অনেক সময় প্রশ্রয় দিয়ে ফেলতে পারি যে আচ্ছা এই তো একজনের বা দুজনের ব্যক্তিগত জীবনের পরিসরের মধ্যে ঢোকবার একটা জায়গা তারাই করে দিলেন, তাহলে এবার তাদের ময়লা জামা কাপড় জনপরিসরে কিভাবে কতটা কাঁচা হচ্ছে একটু দেখি, এই মুখি ঝুঁকি একটা থাকতেই পারে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে এই ধরনের সাহিত্য পাঠ করার দিকে যাই, খানিকটা নিজেদেরকে তৈরি করি, তাহলে এখানে কিন্তু একটা পরিণত মনস্ক দৃষ্টিভঙ্গির একটা জায়গা আছে। সেটা এই যে ব্যক্তি সংকট অনেক সংস্কৃতিতে আছে, খানিকটা আমাদের ভাষা সংস্কৃতির মধ্যেও বোধহয় আছে যে ব্যক্তি সংকট ব্যক্তি পরিসরে ঠিক একটা স্তরে ব্যক্তি সংকট নিশ্চয়ই ব্যক্তি পরিসরে, কিন্তু ব্যক্তি পরিসর এবং জনপরিসরে সীমারেখা ওরকম আলাদা থাকে না। থাকার অন্য বিপদ আছে, সেটা আমাদের সমাজে বর্তমান যে চেহারা তার নানা জায়গায় বলা যায়, কিন্তু সেই আলোচনা এখন অবকাশ নেই। তো আমরা যদি এইটুকু পরিণত মনস্ক হতে পারি যে ব্যক্তি পরিসরের কথা আমরা শুনবো, ব্যক্তি পরিসরের কথা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু সেটা সবসময় শুধু লন্ড্রি কাজ বা মনোযোগ নিয়ে নয়, এটা ছাড়াও কিন্তু একটা জায়গা আছে। এবং আমার সামান্য জানাশোনার মধ্যে একটা দুখানা বইয়ের কথা আমি ভাবতেই পারি, অত্যন্ত পরিণতভাবে তাদের জীবনের একাধিক বড় বড় সংকট তারা মোকাবিলা করছে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমাদের সংকটকে তো সবসময় মাদুরের নিচে চাপা দেওয়ার জিনিস নয়। আমরা এই পরিণত মনের পরিচয় এখনো খুব বেশি দিতে পারি না যে আমাদের জীবনের সংকট, ব্যক্তি জীবনের সংকট জনপরিসরে নিয়ে এসে জনপরিসরের ভাষাতে দাঁড়িয়ে কথা বলা, আলোচনার দরকার নিতেও পারি না। আমি এত বড় কথা বলতে চাই না, বা আমি বলবার কে যে এই বইটা একটা উজ্জ্বল, আমি কিচ্ছু বলছি। আমার পড়তে গিয়ে মনে হয়েছে যে এই বইটাকে আমরা সেই জায়গায় রেখে দেখলে আমরা নিজেদের প্রতি বোধহয় খানিকটা সুবিধা, আর আমাদের উঁকি ঝুঁকি দেবার যে মন, সে মন আছে। আমি এরকম একটা দুর্গমী অবস্থান দেবো না যে সেই মনকে আমরা কেউ কখনো প্রশ্রয় দেবো না, দেবো হয়তো, কিন্তু প্রশ্রয় দিলেও আমরা কিন্তু সে মনটাকে আলাদা সরিয়ে রেখে যদি সেই পরিণত মনের জায়গাটায় আমরা নিজেরা একটু দাঁড়াবার চেষ্টা করি, তাহলে কিন্তু কিছু কিছু কথা পাওয়া যায়। এবং বইটা বুদ্ধদেব বসুর সান্নিধ্যে এই শিরোনামে আমরা পাচ্ছি, কিন্তু আমরা অনেকেই জানি প্রদীপ ঘোষের সঙ্গে আমার পরিচয় নেই, অন্যদেবের কাছে তিনি আরো বেশি জানেন। দমনজির সঙ্গে আমাদের বুদ্ধদেবের বন্ধুতা, ওই পরিবারের অন্য মানুষের সঙ্গে আমার এখানে একটা চমৎকার ডাক্তার সব আমার কাছে আমার ব্যক্তিগতভাবেও তৃপ্তি। ওদের ছোট ভাই পাপ্পা শুদ্ধশীল আমাদের সবাই খুব কাছে, তার সম্বন্ধে এরকম একটা বাক্য বা কানুষ আছে। আর অন্য দু একজনের কথা বলবো, আর অপাবৃদ্ধ তো পাপ্পার সম্বন্ধে এই অপাবৃদ্ধ এই বিশেষণ এত সুপ্রযুক্ত, এবং পাপ্পা তার সবকিছু নিয়ে, পাপ্পা অসময়ে চলে গেছে, কিন্তু তার সবকিছু নিয়ে পাপ্পা এক ধরনের অপাবৃদ্ধতা রেখে সঙ্গে নিয়ে গেছে। নিশ্চয়ই তারও স্খলন ছিল আর পাঁচজনের মধ্যে যখন থাকে শেষ হবে তার অপাবৃদ্ধতাকে তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কিন্তু একটা কথা আছে, এবং এই কথাগুলো যদি আমরা সেভাবে দিতে পারি তাহলে একটা দুটো কথা এমনও আছে যেটা হয়তো লেখকের বিচারের প্রকাশ হতেই পারে, কিন্তু যে ব্যক্তিদের নিয়ে সেই বিচার আজ তারা তাদের কথা লেখবার জায়গাতে নেই, আছে সেসব প্রশ্ন আছে। তো এই সব মিলিয়ে কোনো একটা খুব বিজোড় পূর্ণাঙ্গ কিছু পাবো এই বই থেকে, এটা ভাবা আমাদের খুব কাজের কাজ হবে।
আর সত্যি কথা ওই যে পরিণত মন বলছিলাম, পরিণত মন নিয়ে দেখতে গেলে আমরা কোথায় কি নিটোল পাই বলুন। ওই যে লন্ড্রি অ্যাপ্রোচের কথা বলছি, গোটা লন্ড্রিটাই যদি ধোয়া হতো তাতেই বা কি পেতাম। ফলে আমার মনে হয় এই ধরনের বইয়ে তাৎপর্য আছে। আমরা যদি খানিকটা সেই তাৎপর্যগুলো নিয়ে এই ধরনের বইকে দেখতে পারি, সেটা বোধ একটা এটুকুই। এখন নমস্কার। ধন্যবাদ শ্রী সৌমিন ভট্টাচার্য মহাশয়কে। এবারে আমরা অন্তিম পর্বেই চলে এসেছি। এখন সপ্তম বর্ষ নরেশ গুহ স্মারক বক্তৃতা 2020-তে অংশ নেবেন শ্রী অমিয় দেব। আপনারা জানেন বুদ্ধদেব বসু ও নরেশ গুহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে এই দুই প্রবাদযোগ্য অধ্যাপকের প্রত্যক্ষ ছাত্র ছিলেন শ্রীদেব। পরে তিনি নরেশ গুহর সহকর্মী হন। দীর্ঘদিন বুদ্ধদেব ও নরেশ গুহর স্নেহে ধন্য হয়েছেন অমিয়বাবু। আজ তিনি সেই স্মৃতির ঝুলি উপুর করে শোনাবেন সেই সব দিনের কথা। আর ঠিক এই কারণেই আমরা কোনো শিরোনামে বাঁধতে পারিনি এবারের বক্তব্যকে। বেশি কথা বলে আমি আর সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব শ্রী অমিয়দেবের কাছে এবারে নরেশ গুহ স্মারক বক্তৃতা শোনার জন্য। না না ঠিক আছে। কিন্তু আমি এদের দেখতে পাবো না, আমি কথা বলবো যখন তখন এদের একটু দেখতে চাই। আচ্ছা। যারা কথা শুনছেন তাদের একটু দেখতে চাই। আমাদের নোবেল জয়ী অমর্ত্য সেন একবার বলেছিলেন যে যাদের সঙ্গে কথা বলছি তাদের না দেখলে কথা বলা যায় না। ভালোভাবে যদি নরেশ গুহর সমগ্র কবিতা সমগ্র পাওয়া যেত, ওছাড়া আমি খুঁজেও পাইনি। আর আমি দাদার সমুদ্রে ফেরা থেকে একটা দুটো কবিতা পড়বো ভেবেছিলাম, তা সেটা পড়া যাবে না। তো আমি কি একটা কবিতা পড়ে আরম্ভ করবো দুরন্ত দুপুর থেকে। আমি আমার মনটা আসলে দাদার সমুদ্রে ফেরাতে আছে। দুরন্ত দুপুরে ফিরে যেতে হবে। আসলে দাদার সমুদ্রে ফেরাতে একটা ছোট কবিতা আছে, আমার মনে নেই। ভালো চমৎকার কবিতা, মানে বিশুদ্ধ নরেশ গুহ। সেটা হচ্ছে নাম হচ্ছে কবিতার খসড়া। তার কি মনে পড়ছে? ইত্যাদি ইত্যাদি যত গধূলির বিখ্যাত ভজন, এই ভাবে শুরু হচ্ছে। আমার পরের লাইনগুলো মনে নেই। এই শেষ লাইনগুলো এরকম, হয়তো বলতে পারে এভারেস্ট তেনজিং, সে চিঠি কি হয়নি দেয়নি, এইরকম একটা ওদের ছিল। খুব ইচ্ছে ছিল ওই বইটাকে পড়বো, যাই হোক পড়া গেল না। আর আরেকটা কবিতা কত কিছু দুইবে ঘটে, দাদার সমুদ্রে ফেরাতে আছে। এটাও খুব আশ্চর্য কবিতা। মানে আমরা দুরন্ত দুপুরকে উপরে রাখি, দুরন্ত দুপুরে তারা প্রকাশ হয়েছিল, কিন্তু দাদার সমুদ্রে খেলনা নয়, ভালো অনেক খুব ভালো ভালো কবিতা, অনেকগুলো দুরন্ত দুপুরে একটা কবিতা পড়ি। দময়ন্তী নিয়ে একটু কথা বলবো এখানে। দময়ন্তী কিংবা রুমিকে নিয়ে দুটো কবিতা আছে নরেশদার। একটা মানে
নরেশ গুহর কবিতা বলতেই ওটা এসে যায়। ওটা অনুবাদ হয়েছে, ইংরেজিতে অনুবাদ করেছেন আমাদের বন্ধু জ্যোতির্ময় দত্ত। সেই কবিতাটা আমি পড়ছি। সেই কবিতাটা শুরু হচ্ছে, আমি যদি হই ফুল হই ছুটি বুলবুল, হাঁস মৌমাছি হই একরাশ। আশ্চর্য কবিতা, মানে ছন্দের দিক থেকে চমৎকার। আমি যে কবিতাটা পড়ছি সেটা হচ্ছে, সেটাও রুমিকে নিয়েই, আব্বাসের রুমিকে নিয়ে। লাখো বছরের পুরনো জমিতে, লাখো বছরের পুরনো জমিতে, পুরনো মেঘের জলে, লাখো যুগ পরে একটি গুচ্ছ সোনালি আঙুর ফলে। রসের টুস টুস পাতলা শরীরে, অতটুকু ক্ষীণ প্রাণে, অত বসন্ত সূর্যের তাপ বহন করে সে আনে। এত আয়োজনে এতটুকু ফুল তুমি, 8 বছরে জন্মদিনের তুমি। আমার একটা লেখা, পুরোটা পড়বো না, পুরোটা পড়ে আপনারা মাঝে মাঝে বাদ দেবো, কিন্তু প্রথমে ভেবেছিলাম লিখবো না। তারপরে মনে হলো যে না লিখলে এত এলোমেলো পাবে কথা, যে এখানেও খুব এলোমেলো। মনে হয়েছিল যে চেষ্টা করা যাও। চেষ্টার কি ফল হয়েছে আমি জানি না, কিন্তু অনেকবার বলতে পারবো। এখানে আছে 18টি, হ্যাঁ অনুচ্ছেদ, 18টি অনুচ্ছেদ, তার সঙ্গে 18 মার্চের কোনো যোগ আসে ভেতরে ভেতরে কাজ করতে পারে। আজকে আনন্দবাজারে অবচেতন নিয়ে একটি আশ্চর্য লেখা আছে, কিভাবে আস্তে আস্তে আমরা দাঙ্গাবাজ হয়ে উঠি। একটি মহিলা পরীক্ষা করেছিলেন কতটা অত্যাচার মানুষ সহ্য করতে পারে, সেটা দেখছিলেন। কাছে থেকে দেখা আর একটু দূরে থেকে দেখায় বোধহয় খানিক তফাৎ আছে। নরেশ গুহ অর্থাৎ নরেশদাকে আমি এতদিন এত কাছে থেকে দেখেছি যে তাকে নিয়ে কিছু বলতে যাওয়া কেমন অসহজ থাকে। তাছাড়া 2009-তে তিনি পড়বেন এই আশায় যে নিবন্ধ ছাপিয়েছিলাম অহর্নিশোর পাতায়, তা তো এখন পড়ে শোনানো যায় না। কিন্তু আশ্চর্য, আমার এখন নরেশদার বিষয়ে যা বল দরকার অনেকটাই দেখছি ওখানে বলা হয়ে গেছে। বলেছিলাম তার যত্ন প্রাণ স্বভাব নিয়ে, আর সেই যত্নের তো চাক্ষুষ প্রমাণ পাওয়া গিয়েছিল ওই অহর্নিশোর সংখ্যাতে। কি নেই যা তিনি তুলে রাখেন? কে বলে বাঙালির ইতিহাস চেতনা বা প্রত্যপ্রীতি আদৌ নেই? কে বলে? অন্তত একজন বাঙালিকে তো আমাদের মহলে পেয়েছিলাম, যার তার কানায় কানায় ছিল, আর তার প্রমাণ দাখিলের ব্যবস্থা করে অহর্নিশো আমাদের ঋণী করে রেখেছে। যত্নপ্রাণতার ভেতরে যে তার রুচিবোধ জাগর ছিল, সেই ইঙ্গিত ওই নিবন্ধে দিয়েছিলেন। নরেশদা সভ্যতার, সত্যিকার অর্থে সভ্যতার প্রায় প্রতীক ছিলেন। তাকে আমি কখনো বেসামাল দেখিনি। অসভ্যের মতো হয়তো তার সঙ্গে কখনো আচরণও করেছি, তিনি নীরবে সয়ে গেছেন। উদাহরণ দেব না, শুধু এটুকুই বলবো, তার সদাচারের সর্বদা মর্যাদা করিনি, হয়তো আপন আত্মম্বরিতার তাগিদে। তার সঙ্গে আমার সম্পর্ক ছিল একটু একমাত্রিক।
তিনি যে ভালো কবি ও ভালো গদ্য লেখক তার চেতনা ওই সম্পর্কে খুব প্রস্ফুট হতো না। তুলনামূলক সাহিত্য ও যাদবপুরের বিভাগই ছিল তার মুখ্য পরিসর। 1967 থেকে 82 পর্যন্ত প্রাপ্ত ছিল সেই সময়। 1956 থেকে 2 বছর তার ছাত্র ছিলাম বটে, কিন্তু তিনি তখন আমাদের এক কনিষ্ঠ শিক্ষক। যেটি কনিষ্ঠ অলোক রঞ্জন দাশগুপ্তের কাছে পড়েছি। বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত তখন আমাদের মন আলো করে আছে। 1959 পিএইচডি করতে আমেরিকা গেলেন। ততদিনে আমিও বিভাগে ঢুকে পড়েছি কনিষ্ঠতম। ফিরলেন 1962-তে। মনে আছে সেদিন নরেশদাকে আনতে গিয়ে তার হাতে একটা রুটিন ধরিয়ে দিয়েছিলেন বুদ্ধদেব বসু। এতই ব্যগ্র তিনি ছিলেন তার প্রত্যাবর্তনের অপেক্ষায়। আর 1 বছর পরেই যখন বুদ্ধদেব বসু ইস্তফা দিলেন, তখন বিভাগের ভারী দিতে হলো নরেশদাকে। 1957-তে এসে এই নতুন বিভাগকে অনুমতি দেবার সময় ইউজিসি বিশেষজ্ঞরা এইসব সংশয় প্রকাশ করে গিয়েছিলেন, বুদ্ধদেব বসুর পরে কে? তারই উত্তর দিতে জানো বুদ্ধদেব বসুকে ফেরানো যায় কিনা তার চেষ্টা নরেশদা করেছিলেন। তখন রেজিস্ট্রার ছিলেন প্রবীর চন্দ্র বসু বললেন। তারা দুজন চেষ্টা করেছিলেন, কিন্তু ঘটে ওঠেনি। তারই উত্তর দিতে যেন দৃঢ়ভাবে বিভাগের হাল ধরলেন নরেশদা। বিভাগ শুধু টিকলই তা নয়, নতুন শিক্ষকদের সহযোগে ভবিষ্যৎমুখী হতে শুরু করল। 1965-তে এই শতবর্ষ উদযাপন করে খানিক সর্বভারতীয় সংযোগ প্রতিষ্ঠা করল। তুলনামূলক সাহিত্য পাঠের যৌক্তিকতা প্রচার হতে লাগলো। বুদ্ধদেব বসু প্রতিষ্ঠিত অনার্সিক সম্পাদিত যাদবপুর জনগণ মাধ্যমে বিভাগে বসে পড়াশোনার জন্য একটি বিভাগীয় গ্রন্থাগার চালু করেছিলেন নরেশদা। আজকালকে মুখ্য বিষয় প্রথম ভারতবর্ষে তুলনামূলক সাহিত্যের ইতিহাসে যে নরেশ গুহকে নিয়ে এক অধ্যায় লিখতে হবে, সে কথা আমি 1909-এর নিবন্ধে বলেছি বিশেষত এই কারণে যে আমি এতে তার কোনো কাজেই ভাবিনি। সময়টা হচ্ছে 1962 থেকে 67। বিদেশে বসে বুদ্ধদেব বসুর চিঠিতে খবর পাচ্ছিলাম। শুনেছিলাম নতুন নতুন সাহিত্যপ্রাণ ছাত্র আসছে। এমনি ছাত্র অমরেন্দ্র চক্রবর্তীর কবিতা পরিচয় পত্রিকায় বুদ্ধদেব বসু এই পত্রিকার নামে আধুনিক বাংলা সাহিত্যে 2 বিখ্যাত পত্রিকার জোড়ও দেখতে পেয়েছিলেন। কবিতা নরেশদা যে কটি কবিতার এক্সপ্লিকেশন করেছিলেন তাতে ছিল রবীন্দ্রনাথের সোনারতরী ও দুঃসময়, অমিয় চক্রবর্তীর বৃষ্টি দুটো আছে, এটা পরের বৃষ্টি কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে, ও মাটি, এটা পারাপারের প্রথম কবিতা। এবং বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথের 2টি, বুদ্ধদেব বসুর অমিয় চক্রবর্তীর 2টি, বুদ্ধদেব বসুর একটি গোয়েথে অষ্টম প্রণয়, এটা যে আচারা শেষ দিকের কবিতা। বস্তুত তারা ছিল কবিতা পরিচয়ের এক আদর্শ নরেশদার এই লেখাগুলো। আর তিনি যে মূলত কবি তারই সাক্ষ্য। জানি না তার এইডস প্রেম বুদ্ধদেব বসু থেকে সঞ্চালিত হয়েছিল কিনা, তবে তার গবেষণা সন্দর্ভ W.B. Yeats and Indian Approach, তিনি বুদ্ধদেব বসুকেই তার 7 বছরের জন্মদিন উপহার দিয়েছিলেন। আবার বুদ্ধদেব বসুর ষষ্ঠী পূর্তি উপলক্ষে কলকাতা পত্রিকার অন্যতম আমন্ত্রিত সম্পাদক ছিলেন তিনি।
অন্যজন কৌশল। নরেশদা তার গবেষণা করেছিলেন ইয়েটস বিশেষজ্ঞ রিচার্ড এলম্যানের সঙ্গে, যিনি পরে একবার তার আমন্ত্রণে যাদবপুরে এসেছিলেন। আবার এই সূত্রেই তার হৃদ্যতা হয়েছিল মহীশূরের ধন্যালোক খ্যাত শ্রী নরসিংহের সঙ্গে, যার বার্ষিক আলোচনা চক্রে তিনি প্রায়ই যেতেন। সেখানে গান্ধী জন্ম শতবর্ষে গান্ধী and Tolstoy Brother Experimenters in Soul Force নামে এক প্রবন্ধ পড়েন। বলা বাহুল্য কিনা জানি না, গান্ধী টলস্টয় নিয়ে অনেক তথ্য দিলেও এবং গান্ধীকে বুঝতে সাহায্য করলেও এই লেখা তার 1948 সেই বাপু নাম্নী গান্ধী মহারাজকে নিয়ে লেখার মতো মর্মস্পর্শী নয়। 1947 দাঙ্গার পরের দিনলিপি যেটা গবেষণার বই করে বেরিয়েছিল, যে গান্ধী আমরা প্রায় ছোঁয়া পাই, তিনিও মাত্র দূরত্ব। 48-এর 30শে জানুয়ারি যে নরেশ গুহ কবিতা ভবনে বসে কেঁদেছিলেন, যার জন্য বুদ্ধদেব বসু এক সত্যসন্ধ কবিতা লিখেছিলেন, তিনি এতে নেই। এমন সীমাবোধয় জ্ঞানবৃত্তে অবধারিত। অন্যদিকে এরকম নানা প্রবন্ধ লিখে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্বপন মজুমদারের উদ্যোগে এগুলি সংকলিত হয়েছিল In Praise of Two Bengali Novels and Other Essays। এই প্রবন্ধ নানা প্রবন্ধ লিখে তুলনামূলক বিদ্যাচর্চার ইতিহাসে যে ছাপ তিনি রেখে যাচ্ছিলেন, তার জন্য কি তাকে কিছু দাম দিতে হবে না? খুব সুন্দর একটা কথা বলেছিলেন একবার। যাদবপুরের ছাত্ররা সরস্বতীপুরের চাঁদা চাইতে এসেছে, চাঁদা দিলেন, তবে সেই সঙ্গে এও বললেন, আমার তো ধারণা ছিল আমরা রোজই সরস্বতী তা করি বটে, কিন্তু বিশ্ববিদ্যালয় অঙ্গনে তো রোজই বাণীময় অনির্বচনীয় রচনা করি না। বিকল্পে উঠে সার লেখাগুলোর কথা। কাতার সমুদ্র ঘেরা 1976-এ বেরোলেও তার অধিকাংশ কবিতায় অক্ষরে আগে লেখা, বেশ কয়েকটি কবিতা পত্রিকায়ও ছাপা হয়েছিল। শীতান্তিক জল্পনা নামের এক প্রবন্ধে বলেছিলেন, সাধু এলিয়ট, টিএস ও শুভবাদী হাস্তি অল্টাস চাইতে রবীন্দ্রনাথ ও ইয়েটস, এমনকি লরেন্স পড়া অনেক বেশি আনন্দ। যাদবপুরের এমএ ক্লাসে তিনি রবীন্দ্রনাথ পড়াতেন, জানি কতটা দামি ছিল সেই পড়ানো। তবে হয়তো গবেষণার স্বার্থে তার সন্দর্ভে অন্তরালে ধ্বনিপ্রতিধ্বনির একটি প্রবন্ধেও, প্রবন্ধের নাম হচ্ছে বাংলা বর্ণার্থের আইরিশ প্রতিধ্বনি, রবীন্দ্রনাথ ইয়েটস নিয়ে আলোচনায় পাল্লা একটু ভারী মনে করে ইয়েটস দিকে। কিন্তু 1966-67-তে লেখা রবীন্দ্রনাথের কবিতা পরিচয় দুটিতে বোঝা যায় যে রবীন্দ্রনাথ তার মর্মে বসে আছে। যাদবপুর থেকে অবসর নেবার পর তার বন্ধু অম্লান দত্ত বিশ্বভারতীর উপাচার্য হিসেবে তাকে রবীন্দ্র ভবনের অধ্যক্ষ পদে ডেকে নিয়ে যে কি ভালো করেছিলেন তা বলবার। শান্তিনিকেতনের ছুটির শান্তিনিকেতনকে তিনি ভালোবেসেছিলেন, সেই সঙ্গে রবীন্দ্রনাথ একবার আমাকে উনি একটা কথা বলে গেছিলেন, রবীন্দ্র ভবনে তিনি যে যে কাজ করেছিলেন তার কোন তালিকা কেউ করেছে কিনা জানি না, তবে শেষ দিকে একটা দীর্ঘান্তের কথা ছিল। কিছু কাজ কি শুরু হয়েছিল, সুকান্ত চৌধুরীদের বিচিত্রা প্রকল্প তাকেই পূর্ণরূপ দিল। আবার রবীন্দ্র ভবন থেকে অবসর নিয়ে তিনি শান্তিনিকেতনে একটা বাড়ি করলেন, নাম পয়।
রবীন্দ্র পরবর্তী বিশ্বভারতী সোসাইটির সদস্য হিসেবে বুদ্ধদেব বসুর প্রাপ্ত জমিতে প্রতিমা বসু স্বাগত বিদায় নামের এক বাড়ি করলেও বুদ্ধদেব বসু মাত্র দু একবারই বোধহয় সেখানে গিয়েছিল। সব পেয়েছে দেশে খ্যাত বুদ্ধদেব বসুর শিষ্য নরেশ কুমার এই শান্তিনিকেতন প্রতি একটু আলাদা ধরনের। খানিকটা তার ৫ সত্যেন দত্ত রোডের একফালি ব্যালকনিতে ক্যাকটাস চাষের সামিল। ১৯৮৬-তে যখন শান্তিনিকেতনে রাস্তা বাড়িতে অমিয় চক্রবর্তীর মৃত্যু হয়, তখন তিনি সেখানে অমিয় চক্রবর্তীর মৃত্যু নামের মর্মস্পর্শী লেখাটা তো তখনই লেখেন। অমিয় চক্রবর্তীর জন্ম শতবর্ষে তার ১২ মাস পত্রিকার লেখাটা এখনো অগ্রন্থিত, স্মরণীয়। আপনারা অনেকেই আশা করি পড়েছেন, ২০০৮-এ বেরিয়েছিল। অমিয় চক্রবর্তী যদি আশ্চর্য কথা বলতেন, তার প্রমাণ আছে ওই লেখায়। লুকিয়ে টেপ করে নেওয়া, প্রবন্ধ বলেছিলেন পকেটে থাকবে, মানে খুব শক্তিশালী টেপ রেকর্ডের চক্র নিয়ে যেত। আর অমিয় বাবু আশ্চর্য, নিজের মনে কথা বলে যাচ্ছেন, মানুষকেই বলছেন, সেই কথাগুলো যে কি আশ্চর্য, সেটা ১২ মাসের ২০০১-এর সংখ্যায় এখানে অমিয় চক্রবর্তীর জন্ম শতবর্ষ এবং সুধীন্দ্রনাথের জন্ম শতবর্ষ বিষয়ে প্রবন্ধ আছে, বোঝা যায়। বাড়ির গায়ে, তার বাড়ির গায়ে নাম না লেখা থাকলেও ওয়াইড তার মন টেনেছে। আর বুদ্ধদেব বসু আমরা জানি তার নাকতলার ঘরে প্রতিমা বসুর করে দেওয়া খোলা দরজা বইয়ের শেলফে ঢেকে দিয়ে তার মায়াবী টেবিলে লগ্ন হতে পেরেছিল। আশা করি আমার কথাটা করছেন। ১৯৭৪ বুদ্ধদেব বসুর মৃত্যু, আর সে ১৮ মার্চ ক্যালকাটা হসপিটাল, রাত ৩টের একটু আগে। সকালে তার মরদেহ একটা ট্যাক্সি পেছনের সিটে কোলে শুইয়ে আমরা নাকতলা নিয়ে আসি। পথে সত্যেন দত্ত রোডে থেমে নরেশদাকে ডেকে নিই। অমন অনাড়ম্বর ঘরে ফেরায় কি নরেশদা এইসব হতবাক হয়ে গিয়েছিলেন? অথচ তার শোকের অবধি ছিল না। ১৪ বছর আগে বুদ্ধদেব বসুর সুধীন্দ্র স্মরণের মতোই তারও আজ বুদ্ধদেব স্মরণ, কবির মৃত্যু। রেডিওতে পড়েছিলেন, পরে কলকাতা পত্রিকায় ছাপা হয়েছিল, পুনর্মুদ্রণ হয়েছে বোধহয় ৪ মাস পত্রিকায় অন্যত্র বোধহয়। শেষ হচ্ছে বুদ্ধদেব বসুরই এক শেষ লেখা বাক্য মনে এনে, কোন দুর্লভ অথচ প্রাপণীয় সার্থকতার প্রতিরূপে আমাদের হৃদয়ের মধ্যে চিরকালের মতো বাসা বাঁধেন তিনি। ঠিক সেই মুহূর্তে যখন তাকে তুলে নিয়ে মৃত্যুর রথ আমাদের পক্ষে অবধানে ফিরিয়ে গেল। আপনাদের মনে পড়বে মহাভারতের কথা শেষ। ১৯৭২-এ তার প্রিয় সহকর্মী ডেভিড ম্যাককিনসের অকাল মৃত্যুতেও তার আর্থিক কথা মনে আছে। হাওয়ার্ডপুর সেমেটারির সেই ছবি এখনো চোখে ভাসছে। আমার ১৯০৯-এর সেই নিবন্ধে ডেভিডের বন্ধু কবিতার জন্য লেখা তার কবিতার কথা রয়েছে। সেই সঙ্গে আমাদের ৩ জনের এক ভ্রমণের কথা, খেয়াতে হলদি নদী পেরিয়ে খানিকটা ধ্যানে
কিছুটা হেঁটে ডেভিডের প্রিয় ছাত্র সুরিত ভৌমিকের গ্রাম আহমেদাবাদ গিয়েছিলাম ডেভিড স্মরণে। যে স্কুল ঘরে সভা হয়েছিল সেখানেই রাত্রে শুয়েছিলাম নরেশদার ওয়া। নরেশদার ছবি তোলার গল্প আগে পড়েছি। ডেভিড ম্যাকিনসন ডেভিডের বন্ধু ডেরেক বসিয়ে নরেশদা ও আমি ভুবনেশ্বর কোনার্ক ও পুরী পাড়াতে গেছি। এন্তার ছবি তুলছে নরেশদা ও ডেভিড। কোনার্ক পৌঁছে জ্বর এসে গেল নরেশদার, গায়ে বেশ তাপ। আমার একটু ভাবনা, কিন্তু ডেভিড ভোর হওয়ার আগেই উঠে প্রস্তুত মন্দির যাবে ছবি তুলবে। নরেশদার সঙ্গে সে কথা বলতেই নরেশদা লাফিয়ে উঠলে তিনিও যাবেন, জব কোথায়? তখন মন্দিরের উপরে ব্যালকনিতে ওঠা বারণ ছিল না। ডেভিডের মতোই নরেশদা উপরে উঠে সুরসুন্দরীদের ছবি তুললেন। ফেরার পথে পিপলিতে সেখানকার বিখ্যাত কাগজের মুখোশ কিনে নরেশদাকে উপহার দিয়েছিলাম। সেটা তার বসবার ঘরের দেয়ালে ঝুলত। বুদ্ধদেব বসুর মহাভারতের কথার রূপ নরেশদা তার সঙ্গে দেখেছে, আমিও ছিলাম তৃতীয়। বইটা বেরিয়েছিল মৃত্যুর পর। মুখ্য দায়িত্ব নরেশদার। তেমনি আমার যৌবন ও কবিতার শত্রু মিত্র। নরেশদার প্রুফ সংশোধনে যে যত্ন ছিল তা গ্রন্থ নির্মাণে তাকে বুদ্ধদেব বসুর যোগ্য উত্তরাধিকারী করে তুলেছিল। অমিয় চক্রবর্তীও তার গদ্য প্রকাশের ভার নরেশদের উপর ছেড়ে দিয়েছিলেন, যেন বা তিনি তাঁরও অছি। 1953-তে তখন বুদ্ধদেব বসু এক বছরের জন্য আমেরিকা যান। তখন কবিতা পত্রিকার ভার তার উপর। আবার তার ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অনেক নথি বুদ্ধদেব বসু নরেশদাকে দিয়ে দিয়েছিলেন, সংরক্ষিত থাকবে বলে। অহর্নিশ্বর বুদ্ধদেব বসু শতবর্ষ সংখ্যা এগুলি ছাপতে পেরেছিল নরেশদারই সহৃদয়তা। বুদ্ধদেব বসু নিয়ে এত ভালো বোধহয় আর কারো জানা ছিল না। সেই কারণেই তিনি যখন 5 খণ্ডে বুদ্ধদেব বসুর কবিতা সংগ্রহ সম্পাদন করেন তা হয় অনন্য। যে বানান রীতি তিনি অবলম্বন করেন তা যদিও বুদ্ধদেব বসুর রচনা সংগ্রহে বুদ্ধদেব বসু প্রস্তাবিত বানান সমতার অন্তত প্রথম খণ্ডে তাই অনুষ্ঠিত হয়েছিল, অননুরূপ। প্রথম খণ্ড শুরু করেছিলেন বুদ্ধদেব বসু সুবীর রায় চৌধুরী। বুদ্ধদেব বসু চলে গেলেন, সুবীর রায় চৌধুরীকে সাহায্য করতে আমি এলাম। নাম আছে ওখানে সুবীর রায় চৌধুরী অনিয়তে, এবং নরেশদা উল্লেখ করেছেন তার বুদ্ধদেব বসু কবিতা সংগ্রহের সম্পাদকের বক্তব্যে। তবু তার নরেশদার বানান বিবর্তনের যুক্তি সারবত্তা ছিল। কথাটা কি বোঝা গেল? আমরা যেটা করেছিলাম সেটা বুদ্ধদেব বসুর শেষ বানান, সর্বত্রই তাই। তাই বুদ্ধদেব বসু প্রস্তাব করেছিলেন। আর নরেশদা যেটা করেছিলেন, বুদ্ধদেব বসু নানা সময়ে যে বানান করতেন লিখতেন তা যাতে বিবর্তিত চেহারায় দেখা যায়। 5 খণ্ড মনে রাখতে হবে কবিতা সংগ্রহ। 3 খণ্ড বুদ্ধদেব বসু নিজের কবিতা, 2 খণ্ড তার করা অনুমান। তিনি বৌদ্ধ ছিলেন মানে এই নয় যে বুদ্ধদেব বসুর সঙ্গে তার কোনো মত পার্থক্য হতো না, হতো। চিঠিপত্রে তার প্রমাণ আছে। 1962-তে তিনি মানে নরেশদা শিকাগোতে রবীন্দ্রনাথ ইন দি ওয়েস্ট নামে যে প্রবন্ধ করেছিলেন তা বুদ্ধদেব বসু তখন আমেরিকায় নিউ থেকে একটা চিঠিতে আমাকে লিখেছিলেন, এটা যেন যাদবপুর জার্নালে দেওয়া হয়। যাদবপুর জার্নালের প্রথম সংখ্যা তখন
বেরোচ্ছে 1961। তার ভালো লেগেছিল প্রবন্ধটা, যদিও মতের মিল সর্বত্র হয়। সেটা মাথায় রেখেই কিনা জানি না, প্রবন্ধটার নাম ছিল রবীন্দ্রনাথ ইন দি ওয়েস্ট। সেটা মাথায় রেখেই কিনা জানি না তিনি টেগর ইন ট্রান্সলেশন নামে একটা প্রবন্ধ লিখেছিলেন, যা 1963 ইয়ার বুক অফ কম্পারেটিভ জেনারেল লিটারেচার ইন্ডিয়ানা থেকে বেরোয়, তাতে বেরিয়েছিল। তারই পরিবর্তিত রূপ কবি রবীন্দ্রনাথের, ইংরেজিতে রবীন্দ্রনাথ। যেমন 5 খণ্ড কবিতা সংগ্রহ, তেমনি তিনি বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা মুক্তি পরবর্তী 4th সংস্করণ সম্পাদনা করেছিলেন। এখন যেটাকে বলা হয় প্রথম দেশ সংস্করণ, বেরিয়েছিল 1977। তাতে তিনি যে কবিতা কটি যোগ করেন তার সপক্ষে যে যুক্তি দিয়েছিলেন তা অবশ্য নয়। এই সংস্করণের ভূমিকা ওই 5 খণ্ডের সম্পাদকের নিবেদনের মতোই অশেষ যত্ন ও কাব্যরুচি পরিচয়। 1977 এটা বেরোয়, তখন থেকে এটাকেই প্রামাণ্য বিবেচনা করে এসেছি বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা। বৌদ্ধ হয়েও বা হয়েই, শোনা যাচ্ছে নাকি আমি বেশি চাচ্ছি, বৌদ্ধ হয়েও বা হয়েই তিনি অমিয় চক্রবর্তীর কবিতা সংগ্রহ 2 খণ্ডে সম্পাদনা করেন। যে পদ্ধতিতে বুদ্ধদেব বসুর 5 খণ্ড সম্পাদনা, সেই একই পদ্ধতি ছিল। গদ্য সংকলন মানে অমিয় চক্রবর্তী, সাম্প্রতিক তার সম্পাদিত। এছাড়া রবীন্দ্রনাথ ও প্রমথন চৌধুরীকে লেখা তার চিঠিও দুটো, একটা প্যাপিরাস বার করেছিল আর একটা বাংলায়। বুদ্ধদেব বসু তার অন্তিম রচনাবলী থেকে যে কটা উপন্যাস বাদ দিতে চেয়েছিলেন তার এক তালিকা একবার নরেশদাকে করে দিয়েছিলেন। ডকুমেন্টেশন আছে কিনা আমি জানি না, নরেশদা আমাকে একটা কপি তার হাতে লেখা দিয়েছিলেন। তাতে আমি নামগুলো করছি না, কেন তার কোন সেই নামের যে 10টা উপন্যাসের কোন উপন্যাস এখন খুব জনপ্রিয়, এমনকি ইংরেজিতেও খুব জনপ্রিয়। বুদ্ধদেব বসু অমিয় চক্রবর্তীর এত নিকট হওয়া সত্ত্বেও নরেশদার কবিতা ও গদ্য একান্তই তার নিজে। 1909 বলেছিলাম কি, ও আচ্ছা 2009 আমি আসলে 1909 লোক। 2009 বলেছিলাম কিছু শ্রোতা পেলে তার বিকল্পে উটের সার একটু খুলে পড়তে পারে, পড়া যাবে না, বইটা নেই, তা না করে এটা পড়া যাবে না। দুরন্ত দুপুর বের করেছিল সিগনেট প্রেস। সিগনেট বা দিলীপ কুমার গুপ্তের সঙ্গে তার সম্পর্ক, টুকরো কথার ওই রুচি গৌরব তো এক আস্ত কাহিনী। ঋণ শিকার নামে প্রবন্ধে তার কিছু আভাস মেলে, চমৎকার প্রবন্ধ। বুদ্ধদেব বসুই তাকে প্রথম যামিনী রায়ের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু যে সম্পর্ক তার যামিনী রায়ের সঙ্গে গড়ে উঠেছিল তা তার আপন তাগিদে। তাকে 100 মতো চিঠি লিখেছিলেন যামিনী রায়। তারই ইচ্ছায় তিনি মানে নরেশদা সস্ত্রীক বন্ধু এডওয়ার্ড ডিমককে নিয়ে বেলেতর গিয়েছিলেন, যামিনী রায় পাঠিয়েছিলেন দেশ।
এবং বুঝতে পেরেছিলেন কেন যামিনী রায় কলকাতাবাসী। সম্প্রতি একটা বই বেরিয়েছে, আপনারা কেউ দেখেছেন কিনা, সঞ্জয় ঘোষ বলে একজন পেশা ডাক্তার, ত্বক বিশেষজ্ঞ, কিন্তু লেখেন, গদ্য লেখেন, ছবি আঁকেন। তার বইটার নাম হচ্ছে যামিনী কলকাতা সংলাপ। সেটা একটা জীবনী উপন্যাস বলতে পারে। দুটো প্রবন্ধ নরেশদার আছে যামিনী রায়কে নিয়ে। একটা, দুটোই জরুরি। একটা রবীন্দ্রনাথের, যামিনী রায়ের চোখে রবীন্দ্রনাথ, যেটা কবিতা রবীন্দ্র সংখ্যায় বেরিয়েছিল। রবীন্দ্রনাথ মারা যাবার আগেই পত্রিকাটা বেরিয়েছিল এবং কারোর কাছে ঠিকও থাকতে পারে, আমার কাছে একটা কপি আছে। তাদের ওই রবীন্দ্রনাথের কাঁপা কাঁপা হস্তাক্ষরে রবীন্দ্রনাথ নামটা সই করে দিয়েছিলেন 25শে বৈশাখ এই ইয়েতে। কেন যামিনী রায়কে তিনি এক আধুনিক চিত্রকর বলেছেন তা ভেবে দেখবার। আমরা যামিনী রায়ের বিষয়ে বলতে গেলে আমরা সাধারণত বলি পট পট পট, এই বলতে থাকি যে পটকেই উনি পেচ্ছেন, এরকম বলা হয়। তর্ক করেছিলেন যে ওটা নয় নয়, উনি অন্যভাবে দেখছেন। এবং রবীন্দ্রনাথ, যামিনী রায়ের চোখে রবীন্দ্রনাথ প্রবন্ধে তিনি বলতে চেয়েছেন যে যামিনী রায় যা বলতেন ইউরোপীয়, বর্তমান ইউরোপীয় চিত্রকররা আবার পুরাণের খোঁজে যাচ্ছে। যামিনী রায় তো ভারত এবং অভারত এরকম দুটো করে ভাগ করে নিয়েছিলেন, বিশ্বকে, পৃথিবীকে অন্তত ভাগ করে নিয়েছিলেন। তা বলতেন যে ভারতেই কিন্তু ওটা আছে, এবং রবীন্দ্রনাথে খানিকটা সেটা হয়তো আছে, অর্থাৎ বাস্তবতাকে পেরিয়ে পুরাণের সন্ধান। বস্তুত তার আধুনিকতার ভাবনাই আমাদের বিশেষ অভিনিবেশ দাবি করে। আধুনিক কথাটা বারবার ব্যবহার করেছেন এবং একটা বিশেষ অর্থ, সে অর্থ এখন আমার বলবার সময় নেই। কিন্তু ওর একটা প্রবন্ধ আছে, কবিতা পত্রিকায় বেরিয়েছিল, অন্তরালে ধ্বনি প্রতিধ্বনি প্রথম প্রবন্ধ, সেটা আধুনিক কবি অমিত রায়, বেশ লম্বা প্রবন্ধ। আধুনিক কবি অমিত রায় প্রবন্ধে তিনি অমিত উচ্চকিত রবীন্দ্র বিরোধী আধুনিকতায় কোন প্রকৃত আধুনিকতা দেখতে পান না। তার কথার ফুলঝুরিতে কোন অভিজ্ঞতার ছোঁয়া নেই। যাই হোক, অনেক কথা একদা কবিতা ভবনে নরেশ গুহ, অরুণ কুমার সরকার, অশোক মিত্র, অনিরূপম চট্টোপাধ্যায়, এই চার যুবকের আড্ডার কথা আমরা শুনেছি, বিশ্বাস শুনেছি। অরুণ কুমার সরকারের কবিতায় তার এক বিবরণ আছে, নাম রবীন্দ্রনাথ। একটু দীর্ঘ কবিতার অংশ পড়ি। অরুণ কুমার সরকার কি খুব একটা বই নাম না, কিন্তু আনন্দ কোথায়? বুদ্ধদেব বসু বললেন, ইউরোপের আজকের কবিতায় কিংবা উপন্যাসে। রবীন্দ্রনাথকে দেখো, কি উজ্জ্বল প্রশান্ত বিশ্বাসে জীবন শাশ্বত জেনে মানুষকে ভালোবেসেছে। দুর্ভাগ্যত এদেশেও নষ্ট হালের কবিরা, সমর অস্থির চিত্ত, শ্লেষাশ্রয়ী তরুণ সুভাষ। সুধীন্দ্রনাথেও নেই অগ্রজের অটল বিশ্বাস। রবীন্দ্রনাথকে দেখো, সময়ের সংক্রামক পীড়া সৌম্যী,
দ্বন্দ্বের যন্ত্রণা নেই প্রত্যুত্তরে আমি জানালাম রবীন্দ্রনাথের কাব্যে। যে জীবন প্রাত্যহিকতার আমি রক্তে মাংসবর্ণ, তার সঙ্গে রবীন্দ্রনাথের যোগ কই। মানব না অন্ত এই যুক্তি তোমাদের। সব থেকে শোচনীয় আর আক্ষেপের কথা এই, বিষয়ীরা শৃঙ্খলিত সৃষ্ট বিষয়ের পদচক্রে পক্ষান্তরে মঙ্গলের আনন্দের মুক্তির প্রতীক রবীন্দ্র ঠাকুর যেন। ভালো মন্দ সদস্যদের না থাকায় ক্ষতি কিছু হয়নি কি তার রচনা, প্রতিবাদে আমি প্রশ্ন তুলি। এই অভিযোগ কিন্তু জারিগুলো নেহাত মামুলি। বুদ্ধদেব বসু তার ষষ্ঠতম সিগারেটটাকে জেলে নিয়ে বললেন, ট্র্যাজেডির বোধ বলে যাকে, ট্র্যাজেডির বোধ বলে যাকে, তা তো নেই পুরাতন সংস্কৃত নাট্যেও, নেই শীত সংসারে। মনে হয় সাহিত্যে এখানেই জিত। ভালো নয়, মন্দ নয়, দ্বন্দ্ব নয়, দ্বিধা নয়, শেষে আনন্দ, আনন্দ শুধু আনন্দ, বেদনা সেই। অনেক গভীর রাত্রে 8টা ভাগে কবিতা পালনে চাম্পাস বন্ধ, হেঁটে ফিরি আলো ছায়া তোলে। অনেক গভীর রাত্রে 8টা ভাগে কবিতা পালনে ট্রাম্পাস বন্ধ, চাঁদ হেঁটে ফিরি আলো ছায়া দোলে। সহসা শুনতে পাই ভাবনা আমার কত করে, সংশয়ে বিমুক্ত চিত্ত তার স্থান টটকা দিতে মনে। অরুণ সরকারের কবিতা আরো লম্বা, আমি কাট্টটুকরো পড়লাম। যেমন বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ ও অমিয় চক্রবর্তী, তেমনি আবু সঈদ আইয়ুবও মুগ্ধ ছিলেন দুরন্ত। তাতার সমুদ্রে ঘেরা যে কুমারন আসান পুরস্কার পায়, তার প্রধান প্রস্তাবক ছিলেন তিনি। কলকাতা প্রেমী কুমারন আসানের এক কলকাতা প্রেমী উত্তরসূরি আয়াপ্পা পানিকর নরেশদার সঙ্গে তার বন্ধুতার সূত্রে আমাদেরও বন্ধু হয়ে ওঠে। আবার আমার এক ওড়িশাবাসী বন্ধু দেবপ্রসাদ পট্টনায়কের সঙ্গে নরেশদারও বন্ধুতা হয়। দুজনেরই মিল, দুজনেরই ছিল এক নিবিড় পাউন্ডের ব্যঙ্গ কবিতা। হিউসেলউইন মোবারলি বলে ব্যঙ্গ কবিতা কিছু পাউন্ডের আছে, টেপ শুনেছি নরেশদার কাছে। শোনাবো কি একটু? মানে পাউন্ডের গলায় Father writes poetry, mother writes poetry, and the daughter is undergoing a novel. Darn clever bunch. What America will be troubles my sleep. Hauter সঙ্গে নরেশদা দেখা করতে গিয়েছিল আর এর পড়া Innisfree বলতে I will arise and go now and go to Innisfree. সুধীন্দ্রনাথের পাঠ খুব ভালো লাগত। খেলনার মুক্তি নামে পুনশ্চর এক আপাততুচ্ছ কবিতা যে তার কণ্ঠে কি হয়ে উঠেছিল একবার তা বলতেন, বারবার বলতেন। খেলনার মুক্তিকে তার মনে আছে? হানাসান, তখনই পুতুলের নাম ছিল হানাসান। সুধীন্দ্রনাথের ঘরে নেই ওই হানাসান সেটা বলতেন। 1957-তে স্টুডেন্টস হলের কবি সম্মেলনে সুধীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুর সঙ্গে তিনিও কবিতা পড়েছিলেন। সৌরিন শুদ্ধ আমাকে মনে করিয়ে দিলেন ভালা অশোক বিদ্রোহের জন্য, সেটাও তাতার সমুদ্র ঘেরা। সম্ভবত নরেশদা
শেষ করত বুদ্ধদেব বসুর জন্ম শতবর্ষ উপলক্ষে লেখা পত্রসখী আশালতা ছাপা হয়েছিল 2008 নভেম্বরে প্রকাশিত সংকলন স্বাগত সংলাপ বুদ্ধদেব বসু নিবেদিত। এতে 1973 অক্টোবরে লেখা নরেশ দার চিঠির উত্তরে এক বড় চিঠি আছে বুদ্ধদেব বসু। এটাই তাকে লেখা বুদ্ধদেব বসুর শেষ চিঠি কিনা জানি না। শেষ জীবনে তিনি মানে নরেশ দা এক নির্বাচিত পত্র সংখ্যার সংকলন করছিলেন। তাতে বুদ্ধদেব বসুর পত্র সংখ্যায় ছিল সবচেয়ে বেশি 189। আশ্চর্য, কত মানুষের চিঠি তিনি মানে নরেশ দা পেয়েছিলেন, 97 জনের তালিকা ওখানে আছে। আবার বলছি, এক মহার্ঘ রুচির তিনি অধিকারী ছিলেন। ওই 46 ধর্মতলা স্ট্রিটে সুকান্ত স্মৃতিসভায় সুকান্ত ভট্টাচার্য নরেশ দার বন্ধু ছিলেন। সুকান্ত নরেশ দাকে নরেশ দা নামে ডাকতেন। ধর্মতলা স্ট্রিটের সুকান্ত স্মৃতিসভায়, যেখানে তাকে আমি প্রথম দেখি প্রায় 55 সেই রুচির এক ছাপ দেখেছিল। সুকান্ত যে ছবিটা এখন আমাদের সকলের চেনা, যেটা সুকান্ত সেতুতে আমাদের পদ্মা করছে, সেই ছবিটাই কিন্তু ওখানে ছিল যতদূর মনে পড়ছে। নরেশ দাকে ননী ভৌমিক ডেকেছিলেন, মানে চিঠি লিখে বলেছিলেন যদি সুকান্ত সবাই আসেন চিত্রগুলি ধর্মতলা স্ট্রিটে। তখন আমি মাঝে মাঝে যেতাম। হেমন্ত বিশ্বাস পেছনের দিকে একটা ঘরে থাকতেন, তার সঙ্গে কথা বলবার জন্য যেতাম। আমি থাকতাম আচার্য ফুলচন্দ্র ছাত্রাবাসে, খুব বেশি দূরে ছিল। সবাই নরেশ দা প্রথম যে কথাটা বলেছিলেন আমার আশ্চর্য লেগেছিল। বলেছে, এই ছবিটা আমার চেনা সুকান্ত ছবি ঠিক নয়। আমি যে সুকান্তকে জানি সে আরো নরম, তার ভেতরে কবিতা 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 ছিল। বলবো কি, শুধু তারই পবিত্র যা ব্যক্তিগত। এক অসাধারণ মুহূর্ত এতক্ষণ আমরা সাক্ষী থাকলাম। আমাদের 2020 সালের নরেশ গুহ স্মৃতিতর্পণ সন্ধ্যা এখানেই শেষ হলো। এরপর আমরা আমাদের 94তম সভা নিয়ে হাজির হব আগামী 18 এপ্রিল শনিবার জীবনানন্দ সভাঘরে। সেখানে আমরা মেঘনাদ পথ কাব্য উৎসবের সূচনা করব। সেখানে উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন সুমিতা চক্রবর্তী, নাট্যশিল্পী গৌতম হালদার, সুমন্ত্র সেনগুপ্ত ও বিশ্বজিৎ রায়। আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন। শুভরাত্রি।